সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান, চতুর্থ বর্ষ, কোর্স কোড 241511। কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 11। লেকচারের শিরোনাম মহামন্দার কারণ ও ফলাফল। আর আজকে তোমাদের সাথে রয়েছে আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক 24 BCS, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই মহামন্দা কি জিনিস সে বিষয়ে আমরা কথা বলবো। মহামন্দা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। তো এই গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা কি সে বিষয়ে আমরা প্রথমে ধারণা নিচ্ছি। মহামন্দা হলো বিশ্বব্যাপী শুরু হওয়া এক ব্যাপক অর্থনৈতিক ধস, যা মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে সারা বিশ্ব টালমাটাল করে দেয়। এটি বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ব্যাপী ও ব্যাপক প্রভাব বিস্তারকারী মহামন্দা। এই মহামন্দা 1929 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর স্টক মার্কেটের দরপতনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়। 1929 খ্রিস্টাব্দের 29 অক্টোবর এ খবর বিশ্বব্যাপী স্টক মার্কেটে ছড়িয়ে পড়ে, যা কালো মঙ্গলবার নামে পরিচিত, যেটাকে ইংরেজিতে ব্ল্যাক টিউজডে বলা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা বলতে বোঝানো হচ্ছে বিশ্বব্যাপী শুরু হওয়া এক ব্যাপক অর্থনৈতিক ধস, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল এবং সারা বিশ্বে এর গভীর প্রভাব পড়েছিল। এটি বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ব্যাপী ও ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি ঘটনা ছিল। এই মহামন্দা 1929 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। 1929 খ্রিস্টাব্দের 29 অক্টোবর যখন এ খবর বিশ্বব্যাপী স্টক মার্কেটে ছড়িয়ে পড়ে, সেই ঘটনাটিকে ব্ল্যাক টিউজডে নামে অভিহিত করা হয়েছে, যেহেতু মঙ্গলবার ছিল সেদিন, কাজে ওই বারের সাথে মিলিয়ে এটিকে বলা হচ্ছে কালো মঙ্গলবার বা ব্ল্যাক টিউজডে। শিল্পোন্নত বিশ্বের ইতিহাসে এই মহামন্দা 1929 খ্রিস্টাব্দে শুরু হয়ে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। 1929 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বব্যাপী জিডিপি প্রায় 15% হ্রাস পায়। গুটি কয়েক দেশের অর্থনীতি 1930-এর দশকের মাঝামাঝিতে কিছুটা পূর্বের অবস্থায় আসলেও অনেক দেশেই এ মহামন্দার প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত স্থায়ী হয়েছিল। মহামন্দার বিধ্বংসী প্রভাব পড়ে ধনী গরিব সকল দেশেই। এ সময় ব্যক্তিগত আয়, কর, মুনাফা ও মূল্যমানের ব্যাপক দরপতন ঘটে। তাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এই গ্রেট ডিপ্রেশন 1929 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এবং 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি চালু ছিল, এর প্রভাব ছিল। 1929 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দের মধ্যে সারা পৃথিবীব্যাপী জিডিপি 15% বা শতকরা 15% কমে গিয়েছিল এ সময়। আর মাত্র গুটি কয়েক দেশের অর্থনীতি 1930-এর দশকের মাঝামাঝি সময়ে কিছুটা পূর্বের অবস্থায় ফিরে আসলেও অনেক দেশেই এই মহামন্দার প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত স্থায়ী থাকে। আর এই মহামন্দা যদিও যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল, কিন্তু এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবীব্যাপী ধনী গরিব সকল দেশেই এই মহামন্দার প্রভাব পড়েছিল। এ সময় ব্যক্তিগত আয়, কর, মুনাফা ও মূল্যমানের ব্যাপক দরপতন ঘটেছিল।
আন্তর্জাতিক বাণিজ্য এ সময় 50% কমে যায়, অর্থাৎ অর্ধেকে নেমে আসে বৈদেশিক বাণিজ্য। এ সময় খোদ যুক্তরাষ্ট্রেই বেকারত্বের হার 25% বৃদ্ধি পায় এবং কিছু কিছু দেশে এই হার বেড়ে দাঁড়ায় 33%-এ। বিশ্বের যে সকল শহর ভারী শিল্পের উপর নির্ভরশীল ছিল, সে সকল শহরে এ মহামন্দার প্রভাব ছিল তীব্র। শস্যের মূল্য 60% নেমে যাওয়ায় কৃষককুল ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। মহামন্দা বলতে কৃষি, শিল্প, বাণিজ্য সহ সামগ্রিক অর্থনীতির চরম সংকটজনক অবস্থাকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে মহামন্দার প্রভাবটা এতই ব্যাপক ছিল যে আন্তর্জাতিক বাণিজ্য প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল এই সময়, এবং বেকারত্বের হার শুধু যুক্তরাষ্ট্রে 25% বেড়ে গিয়েছিল এবং অনেক দেশেই এটি 33% পর্যন্ত পৌঁছে গিয়েছিল বেকারত্বের হার। আর এখানে বলা হচ্ছে যে ভারী শিল্পের উপর নির্ভরশীল ছিল যে সকল শহর বিশ্বব্যাপী, তাদের উপর এই মহামন্দার প্রভাব ছিল তীব্র। যাই হোক, বিংশ শতাব্দীর 20-এর দশকে এসে যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী অর্থনীতির কাঠামোকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উচ্চাভিলাষী ও নিয়ন্ত্রণহীন যে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়। এ সময় ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে হঠাৎ ধস নামে। শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং আমানতকারীরাও সর্বশান্ত হয়ে যায়। এই মহামন্দা শুধু আমেরিকার অর্থনীতিতেই আঘাত করেনি, বরং তা ইউরোপ সহ সমগ্র বিশ্বের পুঁজিবাদী দেশসমূহের অর্থনীতিতেও ধস নামিয়েছিল। যুক্তরাষ্ট্র ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের গৃহীত নিউ ডিল সংস্কার পরিকল্পনার মাধ্যমে এ মহামন্দার হাত থেকে মুক্ত হতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বিংশ শতাব্দীর 20-এর দশকে এসে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, তা পুঁজিবাদী অর্থনীতির কাঠামোকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে উচ্চাভিলাষী ও নিয়ন্ত্রণহীন যে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র, তার ফলে যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে এই মহামন্দা প্রকট হয়ে দেখা দেয়। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির কাঠামোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্যই যুক্তরাষ্ট্র বেশ কিছু উচ্চাভিলাষী এবং নিয়ন্ত্রণহীন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিল। তারই রেজাল্ট ছিল বা ফলাফল ছিল এই মহামন্দা। এ সময় ওয়াল স্ট্রিটের যে শেয়ার বাজার ছিল যুক্তরাষ্ট্রে, সেখানে ধস নেমে যায় এবং শেয়ার বাজারে যে সকল ব্যাংকগুলো বিনিয়োগ করেছিল তারা প্রায় সম্পূর্ণই দেউলিয়া হয়ে যায় এবং এ সকল ব্যাংকে যে সকল আমানতকারীরা অর্থ বা টাকা জমা রেখেছিল তারাও সর্বশান্ত হয়ে যায়। তো যাই হোক, তো এই মহামন্দা শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই আঘাত হানেনি, বরং ইউরোপ সহ সমগ্র বিশ্বের পুঁজিবাদী দেশগুলোর অর্থনীতিতেও একইভাবে আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য তার বিখ্যাত নিউ ডিল সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যার প্রভাবে মহামন্দার হাত থেকে যুক্তরাষ্ট্র অনেকটাই মুক্ত হতে পেরেছিল। যাই হোক, এবার আমরা মহামন্দার কারণ বিশ্লেষণে আসব। মহামন্দার দুটি ধ্রুপদী তত্ত্ব এখানে দেওয়া হয়েছে। একটি হচ্ছে কেইনেসীয় ব্যাখ্যা, যাদেরকে চাহিদা চালিত ব্যাখ্যা বলা হয়, এবং আরেকটি হচ্ছে অর্থকেন্দ্রিক ব্যাখ্যা। প্রথমে আমরা কেইনেসীয় ব্যাখ্যাতে আসি। চাহিদা চালিত তত্ত্বে বলা হয়, বাজারের উপর আস্থা হারানোর ফলে ভোগের পরিমাণ ও বিনিয়োগ সংক্রান্ত ব্যয় কমে যায়। একবার মূল্য হ্রাস পাওয়ার ফলে অনেক মানুষ ধারণা করে নতুন করে বাজারে বিনিয়োগ না করে তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। টাকা বিনিয়োগ না করায় মূল্য হ্রাস পেলে তারা লাভবান হয় এবং চাহিদা কমায় স্বল্প মূল্যে অধিক পণ্য ক্রয় করতে পারে। এটি হচ্ছে কেইনেসীয়
ব্যাখ্যা, যেটাকে বলা চাহিদা চালিত, চাহিদার উপর ভিত্তি করে এটি চলে। এবং এবার আমরা অর্থকেন্দ্রিক ব্যাখ্যাতে আসি। অর্থকেন্দ্রিক ব্যাখ্যাকারীরা মনে করেন মহামন্দা সাধারণ দরপতন হিসেবে শুরু হয়, কিন্তু অর্থ সরবরাহ সংকুচিত হতে থাকলে অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে এবং এই সাধারণ দরপতন মহামন্দার রূপ ধারণ করে। এখানে আমরা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানি সাপ্লাই ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন এরা। এখানে চিত্রটি হচ্ছে 1929 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে ব্ল্যাক টিউজডের পর থেকে, অর্থাৎ ওয়াল স্ট্রিটে যে দরপতন হয়েছিল, ওয়াল স্ট্রিটে যে ধস নেমেছিল পুঁজিবাজারে, তো সেই ঘটনা যখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক টিউজডে। সেই ব্ল্যাক টিউজডের পর্বতে ব্যাংক হলিডে আইন পাশের মাঝখানে, অর্থাৎ এটাকে ব্যাংক হলিডে বলতে ইমার্জেন্সি ব্যাংকিং অ্যাক্ট বলা হয় এটাকে, অর্থাৎ জরুরি ব্যাংক আইন। এই আইন পাশের মাঝের সময়, অর্থাৎ ব্ল্যাক টিউজডের পর্বতে ব্ল্যাক টিউজডে এবং ব্যাংক হলিডে বা ইমার্জেন্সি ব্যাংকিং অ্যাক্ট পাশের মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে অর্থ সরবরাহ কমে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক টিউজডে অক্টোবর 29, 1929, এরপরে রয়েছে ব্যাংক হলিডে মার্চ 1933। যাই হোক, এখানে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটাতে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই এদিকে অনেক নিচে নেমে গিয়েছে, অর্থাৎ দরপতন হয়ে গেছে, অর্থাৎ টাকার সরবরাহ কমে গিয়েছে এখানে। তো যাই হোক, এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মহামন্দার কারণ হিসেবে। এখানে আমেরিকান ইউনিয়ন ব্যাংক এর একটি চিত্র দেখতে পাচ্ছি, যে আমানতকারীরা ব্যাংকের সামনে ভিড় করেছে এখানে। তো নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত ইউনিয়ন ব্যাংকটি 1932 খ্রিস্টাব্দের ঘটনা। এটি ব্যাংক বন্ধ হওয়ার আশঙ্কায় আমানতকারীদের ব্যাংকে ভিড়। বৈজ্ঞানিক আবিষ্কার, কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব, এই তিনটি ঘটনা যুক্তরাষ্ট্রকে বিংশ শতকে একটি উন্নত অর্থনীতির দেশে রূপান্তরিত করে। কিন্তু বিংশ শতকের 30-এর দশকে মহামন্দা আমেরিকার অর্থনীতিকে থমকে দেয়। এ সময় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে পারলেও তার বন্টন সমস্যা রয়েই যায়। যুক্তরাষ্ট্রে মহামন্দার কারণসমূহ বিশ্লেষণ করব আমরা এবার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক আবিষ্কার, অর্থাৎ বিভিন্ন প্রযুক্তির আবিষ্কার হয়েছিল এই সময়, এবং কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল যে কারণে, এবং শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। এই তিনটি ঘটনা, অর্থাৎ বৈজ্ঞানিক আবিষ্কার, কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব, এই তিনটি ঘটনা যুক্তরাষ্ট্রকে বিংশ শতকে একটি উন্নত অর্থনীতির দেশে রূপান্তরিত করেছিল। কিন্তু বিংশ শতকের 30-এর দশকে এসে মহামন্দা শুরু হয় এবং এই মহামন্দা আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এ সময় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে পারলেও তার বন্টন সমস্যা রয়েছে, অর্থাৎ তার সঠিক সরবরাহ এবং বাজার খুঁজে নিতে পারেনি, অর্থাৎ পূর্বের বাজার থাকলেও তা হারিয়ে যায় বিভিন্ন কারণে। তো যাই হোক, এবার আমরা মহামন্দার কারণগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমত, কৃষিক্ষেত্রে মহামন্দা। কৃষি ও শিল্প ক্ষেত্রে বিপ্লবের কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক দেশে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে বিপুল পরিমাণ খনিজ পণ্য রপ্তানি করলেও এই বিশাল চাহিদার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার কৃষিক্ষেত্রে সুনিয়ন্ত্রিত ও সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। এতে কৃষি উৎপাদন লাগামহীনভাবে বেড়ে যায়, ফলে অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানি মাত্রা ছাড়িয়ে যায়। ফলে দেশে ও আন্তর্জাতিক বাজারে আমেরিকার কৃষি পণ্যের দাম পড়ে যায়। একই সাথে প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ঋণগ্রস্ত হয়ে পড়ায় আমেরিকা থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে বিষয়গুলো তুলে নিয়ে এসেছি তা হচ্ছে যে কৃষি ও শিল্প ক্ষেত্রে বিপ্লবের কারণে
যুক্তরাষ্ট্র একসময় পৃথিবীর সর্ববৃহৎ রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়। এটি যেমন একটি ইতিবাচক দিক ছিল যুক্তরাষ্ট্রের জন্য, তেমনি প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে বিপুল পরিমাণ কৃষিজ পণ্য রপ্তানি শুরু করে। এই বিশাল চাহিদার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার কৃষিক্ষেত্রে সুনিয়ন্ত্রিত এবং কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে পারেনি, যে কারণে যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদন অতিমাত্রায় বেড়ে যায় বা লাগামহীনভাবে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে অভ্যন্তরীণ চাহিদা যেমন মেটানোর পরেও বিপুল পরিমাণ পণ্য উদ্বৃত্ত থেকে যায়, ঠিক তেমনি রপ্তানি মাত্রাও ছাড়িয়ে যায়, অর্থাৎ রপ্তানি সর্বোচ্চ মাত্রায় চলে যায় এই সময়। ফলে দেশে ও আন্তর্জাতিক বাজারে আমেরিকার কৃষি পণ্যের দাম পড়ে যায়। একই সাথে প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ঋণগ্রস্ত হয়ে পড়ায় আমেরিকা থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। পরিসংখ্যানে দেখা যায় 1928 খ্রিস্টাব্দের তুলনায় 1929 খ্রিস্টাব্দে মার্কিন কৃষি পণ্যের মূল্য 40% হ্রাস পায়। আবার 1932 খ্রিস্টাব্দে মোট আয় $15.5 বিলিয়ন থেকে কমে $5.5 বিলিয়ন নেমে আসে। এর ফলে যুক্তরাষ্ট্রে চরম কৃষক অসন্তোষ দেখা দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে 1928 খ্রিস্টাব্দ এবং 1929 খ্রিস্টাব্দ দুইটা বছর এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে 1 বছরের ব্যবধান মাত্র। এই 1 বছরের ব্যবধানে মার্কিন কৃষি পণ্যের মূল্য 40% হ্রাস পায়, অর্থাৎ সাংঘাতিক রকমের কমে যায় মার্কিন কৃষি পণ্যের মূল্য এই সময় 1 বছরের মধ্যে। আবার 1932 খ্রিস্টাব্দে মোট আয় $15.5 বিলিয়ন থেকে কমে $5.5 বিলিয়ন নেমে আসে, অনেক কমে গিয়েছে এখানে। এর ফলে যুক্তরাষ্ট্রে চরম কৃষক অসন্তোষ দেখা দেয়। এবার আমরা আসি শিল্পক্ষেত্রে মহামন্দা কেমন ছিল সে প্রসঙ্গে। কৃষিক্ষেত্রের পাশাপাশি শিল্পক্ষেত্রেও অতিরিক্ত উৎপাদন হওয়ায় তা মহামন্দার কারণ হয়ে দাঁড়ায়। কিস্তিতে গাড়ি বিক্রি শুরু হলে মানুষ তা ক্রয় করতে গিয়ে ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে এবং মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এ সময়। অপরদিকে গাড়ি ক্রয়ে সক্ষম প্রতিটি পরিবারে গাড়ি ক্রয় সম্পন্ন হয়ে যাওয়ার পর তাদের মাঝে নতুন নতুন মডেলের গাড়ি ক্রয়ের প্রবণতা কমে গেলে যুক্তরাষ্ট্রের শিল্পের অন্যতম ভিত্তি এই গাড়ি শিল্পের বাজার মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে। একই সাথে ইউরোপ সহ বিশ্বের অপর দেশগুলিতে আর্থিক সংকট দেখা দেয়, আন্তর্জাতিক বাজারে আমেরিকার শিল্প পণ্য রপ্তানি হ্রাস পায়। ফলে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে গেলে মহামন্দাকে ত্বরান্বিত করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিস্তিতে মোটর গাড়ি ক্রয়ের ব্যবস্থা, শুধু মোটর গাড়ি না, আরো অন্যান্য পণ্য কিস্তিতে বিক্রি করার রেওয়াজ এই সময় চালু হয়েছিল, যে কারণে কিস্তিতে গাড়ি বা অন্যান্য পণ্য ক্রয় করতে গিয়ে নতুন করে ঋণের বেড়াজালে নতুন করে আরেকটি ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে আমেরিকার জনগণ। তো এখানে দেখা যাচ্ছে যে আমেরিকাতে যে সকল পরিবার গাড়ি কেনার সামর্থ্য রেখেছিল, তারা যখন গাড়ি ক্রয় করে ফেলে অর্থাৎ গাড়ি ক্রয় শেষ হয়ে যায় তাদের, তারপরে আরো নতুন নতুন মডেলের গাড়ি যখন শিল্প কারখানাগুলো থেকে উৎপন্ন করা হয়, তখন সেগুলোর চাহিদা কিন্তু সেই অনুপাতে আর বাড়েনি। অর্থাৎ গাড়ি একবার বা একটি বা একাধিক গাড়ি যারা ক্রয় করেছিল, তারা কিন্তু আর বিপুল পরিমাণ অর্থ খরচ করে নতুন মডেলের গাড়ি ক্রয়ের জন্য উৎসাহ দেখায়নি বা আগ্রহ দেখায়নি, যে কারণে এই যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্প, যেটা ভারী শিল্প এবং যেটি কিনা যুক্তরাষ্ট্রের শিল্পের অন্যতম ভিত্তি,
এই গাড়ি শিল্পের বাজার মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে এ সময়। একই সাথে ইউরোপ সহ বিশ্বের অপরাপর দেশগুলি এ সময় আর্থিক সংকটে পড়ে যায়। সেই আর্থিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারেও আমেরিকার শিল্প পণ্যের রপ্তানি কমে যায়, অর্থাৎ তাদেরও ক্রয় ক্ষমতা কমে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে যায়, যা কিনা যুক্তরাষ্ট্রের মহামন্দাকে ত্বরান্বিত করে। এবার আমরা অর্থনৈতিক ক্ষেত্রে মহামন্দা কেমন ছিল সে বিষয়ে কথা বলবো। গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূলত মোটরযান ও নির্মাণ শিল্প সহ কয়েকটি ভারী শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই শিল্প সংস্থাগুলোর মোট লাভের 80% বৃহৎ প্রতিষ্ঠানগুলো ভোগ করত, অবশিষ্ট 20% ছিল ক্ষুদ্র কারখানার দখলে। 1930-এর দশকে উক্ত ভারী শিল্পে অবক্ষয় শুরু হয়। নির্মাণ শিল্পে মোট ব্যয় 1926 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে 1100 কোটি ডলার থেকে নেমে আসে 900 কোটি ডলারে। 1929 খ্রিস্টাব্দের প্রথম 9 মাসে মোটরযান বিক্রির পরিমাণ 1/3 বেশি কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি ছিল তা মূলত মোটর ও নির্মাণ শিল্প সহ কয়েকটি ভারী শিল্পের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল বা নির্ভরশীল হয়ে পড়ে। আর এই ভারী শিল্প সংস্থাগুলোর মোট লাভের 80% বৃহৎ প্রতিষ্ঠানগুলো ভোগ করত, আর অবশিষ্ট 20% লাভ ভোগ করত ক্ষুদ্র কারখানাগুলো। যে কারণে 1930-এর দশকে উক্ত ভারী শিল্পে অবক্ষয় শুরু হয়। নির্মাণ শিল্পে মোট ব্যয় 1926 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে 1100 কোটি ডলার থেকে নেমে আসে 900 কোটি ডলারে। আর 1929 খ্রিস্টাব্দের প্রথম 9 মাসে মোটরযান বিক্রির পরিমাণ কমে যায় 1/3 বেশি। 20-এর দশকে পুঁজিবাদের একচেটিয়া প্রাধান্যের যুগে শেয়ার ও মুনাফার মালিকানা গুটি কয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়। 1929 খ্রিস্টাব্দে 35% মুনাফা কেন্দ্রীভূত ছিল 17,000 জন শেয়ার হোল্ডারের হাতে, এবং অবশিষ্ট 65% মুনাফার মালিক ছিল 1,50,000 জন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হয়ে পড়ায় সেগুলোর উপর মহামন্দার প্রভাব কোনোভাবেই এড়ানো সম্ভব হয়নি। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 20-এর দশকে যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার আমরা দেখেছি, সেই পুঁজিবাজারে এই একচেটিয়া প্রাধান্য ছিল কোটি কয়েক লোকের হাতে। পুঁজিবাদের একচেটিয়া প্রাধান্যের যুগে শেয়ার ও মুনাফার মালিকানা অল্প কয়েকজন হাতে গোনা লোকের হাতে কেন্দ্রীভূত হয়ে যায়। 1929 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে এক পরিসংখ্যানে 35% মুনাফা কেন্দ্রীভূত ছিল মাত্র 17,000 জন শেয়ার হোল্ডারের হাতে, এবং অবশিষ্ট 65% মুনাফার মালিক ছিল 1,50,000 জন। আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রণ যেহেতু এই সময় কেন্দ্রীভূত হয়ে পড়েছিল, সে কারণে সেগুলোর উপর মহামন্দার প্রভাব এড়ানো সম্ভব হয়নি। এবার আমরা আসি অলিগোপলি ব্যবস্থায় মহামন্দা কেমন ছিল। যুক্তরাষ্ট্রের শিল্পক্ষেত্রে মনোপলি বা একচেটিয়া প্রথা চালু থাকলেও 20 শতকের দ্বিতীয় দশকে এসে অলিগোপলি ব্যবস্থা চালু হয়। এতে একটি শিল্প প্রতিষ্ঠানের পরিবর্তে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করার সুযোগ লাভ করে। ফলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলি মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে অতিরিক্ত মুনাফা আদায় করার এবং ক্রেতাদের শোষণ করার সুযোগ পায়। কাজেই 30-এর দশকে এ সকল শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদনের পরিমাণ কমিয়ে দিয়ে পণ্যের মূল্য স্থির রাখে। এতে বেকারত্ব বেড়ে গিয়ে অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের শিল্পক্ষেত্রে মনোপলি ব্যবস্থা চালু ছিল, বা মনোপলি বলতে বোঝানো হচ্ছে একচেটিয়া ব্যবসা, অর্থাৎ যারা ব্যবসা করেছে তাদের হাতে ব্যবসা নিয়ন্ত্রণ ছিল, তারাই সকল ব্যবসায় নিয়ন্ত্রণ করত। এবং এই একচেটিয়া প্রথা চালু থাকলেও 20 শতকের দ্বিতীয় দশকে এসে নতুন একটি সিস্টেম চালু হয়, সেটা হচ্ছে অলিগোপলি ব্যবস্থা নামে পরিচিত। এই সিস্টেমে
যেখানে পূর্বে শিল্প বাজার নিয়ন্ত্রণ করত একটি মাত্র প্রতিষ্ঠান, আর এই অলিগোপলি ব্যবস্থা চালু হওয়ার পর এই একটি শিল্প প্রতিষ্ঠানের পরিবর্তে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করার সুযোগ লাভ করে, অর্থাৎ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের একটি সমবায়ে এই অলিগোপলি ব্যবস্থা চালু হয়। ফলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলি মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে অতিরিক্ত মুনাফা আদায় করার চেষ্টা করে এবং একই সাথে ক্রেতাদের শোষণ করার সুযোগ পায়। কাজেই ৩০-এর দশকে এ সকল শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদনের পরিমাণ কমিয়ে দিয়ে পণ্যের মূল্য স্থির রাখে। এই ঘটনায় বেকারত্ব বেড়ে যায়, অর্থাৎ পণ্যের উৎপাদন যখন কমিয়ে দেওয়া হয় তখন অনেক লোক চাকরি হারিয়ে বেকার হয়ে যায় এবং এভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট ক্রমে ঘনীভূত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ভারী শিল্প পণ্যের চাহিদা হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশ তাদের স্ব শিল্প ও খাদ্য উৎপাদনে উদ্যোগী হলে আমেরিকান পণ্যের চাহিদা হ্রাস পায় এবং তার রপ্তানি বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। এটি মহামন্দার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের যখন অবসান হয় তখন ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশ তারা কি করে নিজস্ব উদ্যোগে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে এবং খাদ্য উৎপাদনেও তারা সচেষ্ট হয়। এই সময় যে বিষয়গুলো, যে পণ্যগুলো একসময় যুক্তরাষ্ট্র থেকে তারা আমদানি করত, সেগুলো তারা এখন নিজ দেশেই উৎপাদন শুরু করে, যে কারণে যুক্তরাষ্ট্রের পণ্যের চাহিদা ওই দেশগুলোতে কমে যায় এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যেও একই কারণে ঘাটতি দেখা দেয়, যা কিনা মহামন্দার একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। এবার আমরা আসি জনগণের ক্রয় ক্ষমতার অসমতা প্রসঙ্গে। উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে কৃষক ও শ্রমিক শ্রেণীর উপর ভর করে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছে যায়, জনগণের সেই বৃহৎ অংশ ছিল উপেক্ষিত ও সুবিধা বঞ্চিত। তো এখানে জনগণের ক্রয় ক্ষমতার অসমতার কথা বলা হয়েছে। তো বিষয়টি হচ্ছে এরা কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত ছিল, যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থার সাথে সরাসরি জড়িত ছিল, প্রত্যক্ষভাবে কাজ করেছে এরা হচ্ছে কৃষক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই কৃষক ও শ্রমিক শ্রেণীর উপর ভর করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নয়নের শীর্ষে পৌঁছে গিয়েছিল এবং সেই জনগণের বৃহৎ অংশ ছিল উপেক্ষিত এবং সুবিধা বঞ্চিত, তাদেরকে ভালো কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি কোনো সময়ে। ফলে এই বড় শ্রেণীর ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যা মহামন্দার অন্যতম কারণ ছিল। অর্থাৎ জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাদের পক্ষে আর এই বিভিন্ন পণ্য সামগ্রী কেনা চাইলেই কিনতে পারে না অর্থাভাবে। এটি একটি বড় কারণ ছিল। 1929 খ্রিস্টাব্দের পরে যুক্তরাষ্ট্রের মোট পরিবারগুলির অর্ধেকেরও বেশি নিম্নমানের জীবনযাপন করত। এ সময় উচ্চপদস্থ কর্মচারীদের বেতন এবং মালিক শ্রেণীর লভ্যাংশ শ্রমিকদের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। এছাড়া প্রতি বছর মাথাপিছু উৎপাদন বৃদ্ধির হার 2.4% থাকলেও এ সময় শ্রমিকদের আয় বৃদ্ধির হার ছিল মাত্র 1.4%। বিগত কয়েক বছরে ভারী শিল্পের লাভের মোট পরিমাণ বৃদ্ধি পায় 76% হারে। অন্যদিকে শ্রমিকদের পারিশ্রমিকের মোট পরিমাণ বৃদ্ধি পায় 42%। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে বৃহৎ জনগোষ্ঠী যারা সরাসরি উৎপাদন ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিল, তারা যখন ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে তখন তারা যুক্তরাষ্ট্রের মিল ইন্ডাস্ট্রিতে উৎপন্ন পণ্যগুলো আর কেনাকাটা করার সামর্থ্য ধরে রাখতে পারেনি, যা কিনা মহামন্দার অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়ে যায়। 1929 খ্রিস্টাব্দের পরে যুক্তরাষ্ট্রের যতগুলো পরিবার বাস করত তার অর্ধেকেরও বেশি নিম্নমানের জীবনযাপন করত তাদের আর্থিক দুরবস্থার কারণে। এ সময় উচ্চ পদস্থ কর্মচারী যারা ছিল তারা এবং যারা মালিক শ্রেণী ছিল এদের লভ্যাংশ শ্রমিকদের তুলনায় বেশি বৃদ্ধি পেতে থাকে।
এছাড়া প্রতি বছর মাথাপিছু উৎপাদন বৃদ্ধির হার 2.4% থাকলেও একই সময়ে শ্রমিকদের আয় বৃদ্ধির হার ছিল মাত্র 1.4%। এখানেও অনেক অনেক বৈষম্য দেখা যাচ্ছে। এছাড়া বিগত কয়েক বছরে ভারী শিল্পের লাভের মোট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল 76%। অন্যদিকে শ্রমিকদের পারিশ্রমিকের মোট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল 42%। এখানেও একটি বড় ধরনের বৈষম্যের চিত্র ফুটে উঠেছে, যা কিনা মহামন্দার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ঋণ পরিশোধের অক্ষমতা বিষয়ে আসব। বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ও উন্নত পদ্ধতিতে কৃষিকাজ শুরু হওয়ার পর কৃষকদের উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়ে কৃষকরা ঋণ গ্রহণ করতে থাকে। বিপরীত দিকে জমিতে উৎপন্ন ফসলের বাজার মূল্য এত কমে যায় যে তা বিক্রি করে কৃষকের পক্ষে ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়া কিস্তিতে পণ্য ক্রয়ের ব্যবস্থা চালু হলে তা নতুন ধরনের ঋণের জন্ম দেয়। 1923 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে বছরে গড়ে $500 কোটি এ ধরনের ঋণ মঞ্জুর করা হয়। 1930 খ্রিস্টাব্দের মধ্যে মোট ঋণের পরিমাণ যুক্তরাষ্ট্রের জাতীয় সম্পদের 1/3 উন্নীত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ঋণ বিষয়ে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে যখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয় এবং উন্নত পদ্ধতিতে কৃষিকাজ শুরু হয়, তখন কৃষকরা পূর্বে যে ব্যয় করে জমিতে শস্য ফলাতে পারত, সেখানে তাদের ব্যয়ভার বা ব্যয়ের মাত্রা অনেক গুণ বেড়ে গিয়েছিল। অর্থাৎ উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। এ কারণে বাধ্য হয়েই কৃষকরা ঋণ গ্রহণ করতে থাকে। বিপরীত দিকে জমিতে উৎপন্ন ফসলের বাজার মূল্য এত পরিমাণ কমে যায় যে তা বিক্রি করে কৃষকের পক্ষে ঋণ পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া কিস্তিতে পণ্য ক্রয়ের ব্যবস্থা চালু হলে তা নতুন ধরনের ঋণের জন্ম দেয়। 1923 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে বছরে করে $500 কোটি এ ধরনের ঋণ মঞ্জুর করা হয়। আর 1930 খ্রিস্টাব্দের মধ্যে মোট ঋণের পরিমাণ যুক্তরাষ্ট্রের জাতীয় সম্পদের 1/3 উন্নীত হয়, অর্থাৎ 1/3 উন্নীত হয়। একটি বড় ধরনের পরিবর্তন ছিল। প্রিয় শিক্ষার্থী, এবার বৈদেশিক বিনিয়োগের উপর নিয়ন্ত্রণহীনতা বিষয়ে আসবো আমরা। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আমেরিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ঋণগ্রস্ত দেশ হলেও যুদ্ধোত্তর সময়ে তা কাটিয়ে উঠে ঋণদাতা দেশের মর্যাদা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিদেশে আমেরিকার বিনিয়োগের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পায়। 1929 খ্রিস্টাব্দে বিনিয়োগের পরিমাণ ছিল $15,400 মিলিয়ন। এই বিশাল বিনিয়োগ ও ঋণ ব্যবস্থায় সরকারের কোনো পরিকল্পনা ও নিয়ন্ত্রণ না থাকায় যুদ্ধোত্তর সময়ে ঋণ গ্রহীতা দেশগুলোর পক্ষে তা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে নতুন একটি চিত্র দেখতে পাচ্ছি। তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আমেরিকা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ঋণ গ্রহীতা দেশ ছিল, অর্থাৎ ঋণগ্রস্ত দেশ ছিল। ঋণ গ্রহীতা দেশ নামেই তার পরিচিত ছিল। কিন্তু যুদ্ধোত্তর সময়ে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র তা কাটিয়ে ওঠে। তার বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে ইউরোপ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে। সে কারণে তার অর্থনৈতিক অবস্থা পূর্বের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়, যে কারণে তার সেই ঋণগ্রস্ত অবস্থা থেকে উত্তরণ ঘটে ঋণদাতা দেশের মর্যাদা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিদেশে আমেরিকার বিনিয়োগের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পায়। এ সময় 1929 খ্রিস্টাব্দে এই বিনিয়োগের পরিমাণ ছিল $15,400 মিলিয়ন। যাই হোক, এই যে এত বিশাল বিনিয়োগ এবং ঋণ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের কোনো পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ ছিল না, যে কারণে ঋণ গ্রহীতা দেশগুলোর পক্ষে একসময় তা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে এবং এই ঋণ পরিশোধের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছিল। অর্থনৈতিক পরিবর্তনটা কি ছিল? আমেরিকার
কলকারখানায় উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায় এ সময় এবং নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে যায়। মন্দার প্রথম 3 বছরেই 5,000-এরও অধিক ব্যাংক বন্ধ হয়ে যায়। 3 বছরে আন্তর্জাতিক বাণিজ্য $9 বিলিয়ন থেকে নেমে $3 বিলিয়ন চলে আসে। বেকারত্ব চরম আকার ধারণ করে। ওয়াল স্ট্রিটের পতনের পর নিউ ইংল্যান্ডের বস্ত্র বিলগুলো থেকে মোট 2,80,000 জন শ্রমিকের মধ্যে 1,20,000 জনই চাকরি হারায়। এবার আমরা মহামন্দার আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল নিয়ে কথা বলবো। তা হচ্ছে 1929 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে পরিবর্তন দেখা যায় তার পরিসংখ্যান এখানে আমরা দেখতে পাচ্ছি। তা হচ্ছে উৎপাদন হ্রাস পায় এ সময় 37%, প্রকৃত মজুরি হ্রাস পায় 60%, মুনাফা হ্রাস পায় 57%, কৃষিজাত পণ্যের উৎপাদন হ্রাস পায় 6%, কৃষিজাত পণ্যের মূল্য হ্রাস পায় 63%। 1931 খ্রিস্টাব্দে ব্যাংক দেউলিয়া হয়ে যায় 985টি, দ্রব্যমূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এ সময়। এখানে আমরা একটি সারণী দেখতে পাচ্ছি যেখানে অর্থনীতির পরিবর্তন নির্দেশক টেবিল একটা এটি 1929 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে এটি দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এই 4টি দেশের মধ্যকার তুলনামূলক চিত্র। শিল্প উৎপাদন যুক্তরাষ্ট্রে কমে যায় এই সময় -46%, অর্থাৎ যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন কমে যায় 46%, যুক্তরাজ্যে কমে 23%, ফ্রান্সে কমে 24%, জার্মানিতে কমে যায় 41%, আর পাইকারি বাজারে কমে যায় যুক্তরাষ্ট্রের 32%, যুক্তরাজ্যে 33%, ফ্রান্স 34%, জার্মানি 29%। আর বৈদেশিক বাণিজ্য খোদ যুক্তরাষ্ট্রে কমে যায় 70%, যুক্তরাজ্যে কমে 60%, ফ্রান্সে কমে 54%, আর জার্মানিতে কমে 61%। আর বেকারত্ব বেড়ে যায় যুক্তরাষ্ট্রে 607%, অনেক বেশি পরিমাণে এটি। যুক্তরাজ্যে 129% বেড়ে যায় বেকারত্ব, ফ্রান্সে বেকারত্ব বাড়ে 214%, এবং জার্মানিতে বেকারত্ব বাড়ে 232%। চমৎকার একটি পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার রাজনৈতিক পরিবর্তন বিষয়ে আসি আমরা। মহামন্দা আমেরিকার উদারনীতি, গণতন্ত্র ও ধনতন্ত্রের উপর তীব্রভাবে আঘাত করেছিল। এ সময় অসংখ্য মানুষ অর্থনৈতিক নিরাপত্তার বিনিময়ে রাজনৈতিক আদর্শ ত্যাগ করতে বাধ্য হয়। এ সময় সমাজতান্ত্রিক দর্শন মার্কিনীদের উপর প্রভাব বিস্তার করে। মহামন্দা দূরীকরণের ম্যানিফেস্টো নিয়ে 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। সামাজিক পরিবর্তন কি ছিল? মহামন্দার কারণে জনগণের মাঝে অসন্তোষ সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রেই তা বিদ্রোহের রূপ নেয়। 1932 খ্রিস্টাব্দ নাগাদ হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে, অনেকে বস্তিতে, আবার অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। এই সময় প্রায় 5 লক্ষ শ্রমিক বেকার হয়ে গ্রামে ফিরে যায়। কোনো কোনো অঞ্চলের কয়লা খনি শ্রমিকরা তাদের মজুরি হ্রাসের প্রতিবাদে ধর্মঘট ডাকে। বেকাররা বিক্ষোভ করলে পুলিশের সাথে হাঙ্গামা সৃষ্টি হয়। সামাজিক ক্ষেত্রে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। এ সময় আমরা যে সকল তথ্যসূত্র ব্যবহার করেছি তা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস কাফি খান, www.wikipedia.org, www.whitehouse.gov, www.history.com, www.britannica.com, www.thoughtco.com। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের আলোচনা এবং সবাই খুব পরিষ্কারভাবেই বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।